একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। আজকের গল্পটা সোহিনী আর শতরূপার বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব শুরু হওয়া থেকে বন্ধুত্ব ভাঙার গল্প বলতে পারেন। কি ভাবছেন, প্রেমের গল্প শোনাতে শোনাতে হঠাৎ করে বন্ধুত্বের গল্প বলছি? আরে না না, প্রেমও আছে, আর সেটা নিয়েই তো যত গন্ডগোল। বলছি সব বলছি, তবে তার আগে আর একটা কথা বলছি, মন দিয়ে শুনে রাখবেন কিন্তু। যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন। আর যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাথে একটা কমেন্ট করতে দেরি করবেন না কিন্তু। যাই হোক, চলে আসি আজকের গল্পে। আজকের গল্পের প্লট কিন্তু আলোর শহর চন্দননগরে। চন্দননগরের চার্চ থেকে শুরু করে স্ট্যান্ড সবকিছুই থাকবে আজকের গল্পে। শুধু একটু ধৈর্য ধরে শুনতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, ফেসবুকে ভালোবাসার মরশুমের নিজস্ব পেজ রয়েছে, যার লিংক এই নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। গিয়ে একটু করে একটা লাইক করে দেবেন তো। যাকে সেই তখন থেকে নিজেদের চ্যানেলের মার্কেটিং করে যাচ্ছি বলে যারা মনে মনে গোসা করছেন তাদের আর অপেক্ষা করতে হবে না। এই শুরু করলুম গল্প বলা। তার আগে জানিয়ে রাখি, আজকের গল্পের নাম ত্রিকোণ প্রেমের গল্প। গল্প পাঠে প্রতিদিনের মতোই আমি আপনাদের বন্ধু অন্তরা, আর গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে প্রীতম, আর সেই সঙ্গে রয়েছে আরও এক নতুন বন্ধু মধুমিতা। গল্পের লেখক প্রীতম। তাহলে চলুন শুরু করি আজকের গল্প, ত্রিকোণ প্রেমের গল্প। চন্দননগরের নামকরা একটা কনভেন্ট স্কুলে ছোট থেকেই শতরূপা আর সোহিনী একসাথে পড়াশোনা করেছে। সে অর্থে দেখতে গেলে ওদের বন্ধুত্ব সেই নার্সারি থেকে। সেই ছোটবেলায় দুজনে একসাথে স্কুল যেত পুল কারে করে, সেখান থেকেই ওদের বন্ধুত্বের শুরু। সেই ক্লাস 1 থেকে একে অপরের টিফিন শেয়ার করে খাওয়া, দুজনেই দুজনের বার্থডেতে টিফিন খরচা বাঁচিয়ে গিফট বিনিময় করা, নিউ ইয়ারের সব থেকে সুন্দর গ্রিটিংস কার্ডটা কিনে একে অন্যকে উপহার দেওয়া, স্কুলের লম্বা হলিডেতে প্রতি রবিবার একে অন্যের বাড়িতে গিয়ে টাইম কাটানো। কত ছোট ছোট স্মৃতি আজ মনে পড়ে যাচ্ছে শতরূপার। এই দেখ, তোর জন্য মা আজকে কি টিফিন পাঠিয়েছে দেখ, তোর পছন্দের, তোর ফেভারিট চাইনিজ নুডলস। আই লাভ ইউর মাম্মা। আমার মাকে দেখ, শুদ্ধ অয়েলি ফুড, লুচি আর আলুর দম। নো ওয়ে। আই লাভ লুচি আলুর দম। এই শোন না, তুই নুডলস খা, আমি লুচিটা খাচ্ছি। ডোন্ট ইট, মোটা হয়ে যাবি। ময়দা টু মাচ আনহেলদি, তার সাথে আবার পটেটো। দেখবি এইসব খেয়ে খেয়ে না তুই গোল আলু হয়ে গেছিস। কোনো ব্যাপার না, আলটিমেটলি আমি হচ্ছে গিয়ে বং বিউটি, একটু চাবি না হলে হয় বল? আই লাভ দিস লুক। একটা শাড়ি, একটু মোটা সোটা গোলগাল, খোলা চুল আর হালকা লিপস্টিক, সাথে একটা ছোট্ট টিপ। টু মাচ ব্যাকডেটেড ইউ আর। কোথায় তুই আমার মতো বডিকন পরবি, বডি হাগিং ড্রেস পরবি? তা নয়, যত সেকেলে মার্কা জামা কাপড়ের আইডিয়া তোর। ডিসগাস্টিং। মনে মনে ওদের সেই ক্লাস 9-এর কনভারসেশনের কথা ভেবে হাসি পেয়ে যায় শতরূপার। সেই তখন থেকেই সোহিনী ওর ফিগার আর ড্রেস আপ নিয়ে বেশ কনসাস, আর তখন থেকেই শতরূপা কিন্তু বড়ই বেশি বং কালচারে অবসেসড। সোহিনীর বাবা ডাক্তার, মা অবশ্য শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন রান্না শেখানোর জন্য।
আসলে সোহিনীর মা পড়াশোনা করছিলেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। ধীরে ধীরে ওনার রান্না শেখানোর ইউটিউব চ্যানেলটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তারপর থেকে উনিও বেশ কিছু ইভেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট সংস্থার অনুষ্ঠান এসব নিয়ে নিজের মতো ব্যস্ত হয়ে ওঠেন। তাই মোটামুটি 6-7 পর থেকেই সোহিনী সেই অর্থে নিজের মতোই বড় হচ্ছিল। বাবা কিংবা মা কেউই খুব একটা সময় পেতেন না ওকে সময় দেওয়ার জন্য। তার ওপর অগাধ টাকা পয়সা ওর হাতে আসতে শুরু করে। যখন যা চাই তা চাওয়ার আগেই পেয়ে যায়। দামি জামা কাপড়, এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খেতে যাওয়া, এমনকি ফরেন ট্রিপ পর্যন্ত অভ্যস্ত হয়ে ওঠে সোহিনী। তাই দিনে দিনে নাক উঁচু স্বভাবের আর অহংকারী হয়ে যায় সোহিনী। যদিও শতরূপা অবশ্য বরাবরই মাটির খুব কাছাকাছি ছিল। বাবা সরকারি চাকুরে আর মা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকা হওয়ায় অগাধ টাকা পয়সা কিংবা এক্সপেন্সিভ ড্রেস অথবা বিদেশ ঘুরতে যাওয়ার মতো বৈভব ওর জীবনে ঘটেনি। তার সাথে পরিমিত জীবনযাপন, ওর বাড়ির নিয়মানুবর্তিতা সবকিছুই যেন সোহিনীর থেকে 180 ডিগ্রি বিপরীতে গেছে। তখন ক্লাস 10 দুর্গাপুজোর আগে সোহিনী, শতরূপা আর ওদের আরো 2 বান্ধবী সবাই মিলে প্ল্যান করলো কাছেই একটা শপিং মলে শপিং করতে যাবে। শপিং করতে যাওয়া নিয়ে অবশ্য হাজার বায়ানাক্কা ছিল সোহিনীর। শপিং মলটা মফস্বলে হওয়ায় সোহিনীর বক্তব্য ছিল ওখানে কোনো ট্রেন্ডি ড্রেস পাওয়াই যাবে না। মফস্বলে থাকা শপিং মলের সব ড্রেসই নাকি এখন আউট অফ ফ্যাশন। কিন্তু শতরূপা আর বাকি 2 বান্ধবীর বাবা মায়েদের কড়া নির্দেশ ছিল চন্দননগর বা তার আশেপাশে যেন পা বাড়ানো না হয়। তাই অগত্যা সোহিনী অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে যেতে বাধ্য হয়েছিল। প্ল্যান হয়েছিল একটা সিনেমা দেখবে, তারপর নিজেদের বাজেট অনুযায়ী টুকটাক শপিং করবে আর কাছে পিঠেই কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাবে সন্ধে 7টার মধ্যে। যেমন ভাবা তেমন কাজ। সবাই ঠিক সকাল 10টার সময় মিট করলো চন্দননগর স্ট্যান্ডের ফ্রেঞ্চ মিউজিয়ামের সামনে। সবাই তাদের সাধ্যমতো টাকা পয়সা নিয়ে এসেছে বাবা মায়েদের থেকে চেয়ে। টোটো ধরে যাবার কথাই ঠিক হলো শপিং মল পর্যন্ত। সবাই সময় মতো এসে পৌঁছলো। 10টা 15 আগে দেখা মিলল না সোহিনীর। কিরে, শো টাইম তো আর মাত্র আধ ঘন্টা পরেই, কোথায় রয়েছিস তুই? ডোন্ট ওয়ারি বেব, আর জাস্ট 5 মিনিটস। বলিস কি, এখনো 5 মিনিট? আরে আমরা তো পৌঁছতে পারবো না, দেরি হয়ে যাবে তো। সিনেমাটা শুরু হয়ে যাবে, প্রথম থেকে দেখতে পাবো না। ওহ ডিয়ার, ডোন্ট ওয়ারি, আমি আমার গাড়িটা নিয়ে আসছি। ড্রাইভার আঙ্কেল তোদের সবাইকে পিক আপ করে নেবে। ওই টোটো করে যেতে পারবো না, বুঝলি? না না, তুই এক কাজ কর তাহলে, তুই বরং সোজা হলে চলে আয়, আমরা সবাই টোটো ধরে ওখানেই চলে যাচ্ছি। ডোন্ট সিন ক্রিয়েট শতরূপা, আমি বললাম তো আসছি। আমার ওই লড়ছড়ে টোটো করে যেতে না ভীষণ সাফোকেটিং লাগে। তোরা যে কি করে ওই টোটো করে যাতায়াত করিস কে জানে বাবা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সবসময় এইভাবেই নিজের টাকা পয়সার অহংকার জাহির করে থাকে সোহিনী। তবে এই স্বভাবটা কিন্তু ওর এই বছর 2 আগেই শুরু হয়েছে। হঠাৎ করে কেন যে এমন হলো বুঝতে পারে না শতরূপা। ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, যার সাথে জামা কাপড়টাও এক্সচেঞ্জ করে পড়েছে, সেই সোহিনীকে এখন আর চিনতে পারে না শতরূপা। কথায় কথায় ছোট করতে থাকে আশেপাশের সমস্ত বন্ধুদের। তাই ধীরে ধীরে শতরূপা আর সোহিনীর দূরত্ব বাড়তে থাকে। শপিং মলে ঘুরতে ঘুরতে সোহিনী শতরূপা সহ বাকি বন্ধুদেরকেও জেনে বুঝে বা না জেনে বুঝে কথায় কথায় ছোট করতে থাকে। ব্যাপারটায় মনে মনে কষ্ট পেলেও ছোট থেকে একসাথে বড় হয়ে আসা শতরূপা প্রকাশ করে না। বাবা, কি চিপ জামা কাপড়গুলো রে! নিয়ে নে, যত খুশি নিয়ে নে। এমন রেটে জামা কাপড় তো সেই চৈত্র সেলেই পাওয়া যায় শুনেছিলাম। এখন তো দেখছি এখানেও পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে শোন, তোদের ওয়ালেট সাপোর্ট যদি না করে না, ঘাবড়ে যাস না যেন। আই উইল পে ফর ইউ।
না রে, যতটুকু টাকা পয়সা এনেছি তাতে যেটুকু হয় সেটুকুই কিনবো। আর তাছাড়া তোর এই জামা কাপড়গুলো চিপ মনে হতে পারে, আমার কিন্তু বেশ রিজনেবল লাগছে। এই থাম না তোরা, চল ওই সেকশনটায় যাই। চল চল, আবার ওদিকেও দেখবি। আচ্ছা চল। সন্দীপটা তাড়াহুড়ো করে ওদের দুজনের কথোপকথনে ব্যাঘাত ঘটিয়ে দিল। না হলে যে জল কোথায় গিয়ে দাঁড়াতো কে জানে। ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে সোহিনী রমিতাকে বলছিল, হাউ লাকি ইউ আর অল। তোদের কি সুন্দর লার্জ এক্সেল এই সমস্ত সাইজগুলো অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমার দেখ এখানকার এক্সএসটাও আমার বড্ড বড় হয়ে যাচ্ছে। ভাবলাম একটা ট্রায়াল দিই, কিন্তু ট্রায়াল দিতে গিয়ে দেখছি ঢল ঢলে। বাবা গো, এরা যে কি মেটেরিয়াল দিয়ে বানায় কে জানে। দেখ কেমন একটা যেন স্কিন ইরিটেশন হচ্ছে, দেখ দেখ। এসব কথা শুনে রমিতা অবশ্য ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, কোনো উত্তর দেয়নি কেউই। কারণ সবাই জানে সরাসরি বডি শেমিং করতে না পারলেও সোহিনী এইভাবেই কথার প্যাঁচে তার বন্ধু বান্ধবদের ছোট করে থাকে। এই ঘটনাটাই কারোর কাছে নতুন নয়। শপিং মল থেকে ফেরার পথে ওরা সবাই মিলে পৌঁছে গিয়েছিল একটা আলো আঁধারি রেস্তোরাঁয়। হ্যাঁ, এই কথা ঠিকই যে রেস্টুরেন্টটা বেশ পকেট ফ্রেন্ডলি, তার উপর চন্দননগর স্ট্যান্ডের ঠিক পাশে, মানে গঙ্গার ধারে হাওয়া খেতে খেতে টুকটাক ইভিনিং স্ন্যাক্স খেয়ে মন ভালো করে যে যার বাড়ি ফিরে যাবে, এমনটাই ছিল প্ল্যান। কিন্তু ছন্দপতন ঘটল সোহিনীর টিপ্পনিতে। বলছি প্লেসটা এমনিতে বেশ কোজি, কি বলিস? তার উপর এরা মনে হয় একটু বাজেট কাটিং করেছে জানিস, বেশ সস্তার এলইডি দিয়ে ডেকোরেট করে কাজ সেরে দিয়েছে, তাই না? বলেই হালকা করে কনুই দিয়ে ধাক্কা মারল শতরূপাকে। শতরূপার যদিও এইরকম ছিমছাম ডিম লাইট কোজি প্লেস বেশ ভালোই লাগে, তাই শতরূপা এই অ্যাম্বিয়েন্সে কোনো রকম অস্বাভাবিকত্ব খুঁজে পেল না। তাই শুধুমাত্র সোহিনীর দিকে তাকিয়ে একটা মুচকি হাসিতেই কাজ সারল। মেনু কার্ডটা যখন হাতে এলো তখন সোহিনীর মুখ টিপে টিপে সে কি হাসি। যাই বল, এমন প্রাইস চার্ট লাস্ট কিন্তু ক্লাস 2-3-তে দেখেছিলাম। হাউ চিপ। ও সরি, তোদের তো আবার এটা রিজনেবল মনে হচ্ছে, কিন্তু একটাই সমস্যা, এত সস্তায় এরা ফুড সার্ভ করছে। হ্যাঁ রে, হাইজিন মেনটেন করে তো ঠিকঠাক? চটপট একটু গম্ভীর গলায় উত্তর দিল শতরূপা। আমি কিন্তু এই ক্যাফেটায় আগেও এসেছি, ইনফ্যাক্ট বাবা মা দুজনের সাথে এসেছিলাম, আমাদের কিন্তু কারুর কিছু হয়নি। ও তাও ভালো, আমার প্যারেন্টসটা তো আবার এইসব জায়গায় আসা পছন্দই করবে না। সোহিনীর বেস্ট ফ্রেন্ড শতরূপাকেও টিজ করে ছোট করতে ছাড়ল না। খারাপ লাগলো শতরূপার, কিন্তু রমিতা আর সন্দীপ্তার সামনে কোনো আর্গুমেন্টে গেল না। নাক মুখ সিটকে একটু একটু কাবাব আর একটু গ্রিল ফিশ ছোট্ট একটা প্লেটে তুলে সবাইকে এটা সেটা ছোট বড় কথা বলতে বলতে রেস্টুরেন্টের কোয়ালিটি টাইমটা প্রায় সবারই খারাপ করে দিল একা সোহিনী। কথায় কথায় কাউকে শোনালো হাই ক্যালোরি ভুলভাল কোলেস্টেরল যুক্ত অয়েলি খাবার সোহিনীদের বাড়িতে খাবার প্র্যাকটিসই নেই। আবার কাউকে ঘুরিয়ে পেঁচিয়ে বলল, বাবা এত এত খাওয়া দাওয়া করে তো মোটা হয়ে যাব, আয়নার সামনে তো দাঁড়াতেই পারবো না, এমনকি ক্যামেরার সিঙ্গেল লেন্সে ছবিই আসবে না। লোকে তখন রাস্তাঘাটে আমাকে দেখলেই হাতি হাতি বলে টিটকিরি করবে। আমি বাবা এসব টলারেট করতে পারবো না, তার থেকে বেটার আমি কন্ট্রোল করব। সবাই খুব ভালো করেই বুঝলো সন্দীপ্তা মোটা সোটা, তাই এ কথা ওকেই শোনালো সোহিনী। আবার বাড়ি ফিরেই শতরূপাকে ফোন করে সন্দীপ্তা রমিতার নিন্দে চর্চা শুরু করতে গেছিল সোহিনী। ইদানিং ওর সাথে আর ফোনেও কথা বলতে ভালো লাগে না শতরূপার, কিন্তু মুখের ওপর ফোন কেটে দেওয়ার মতো অভদ্রতা কখনোই শেখেনিও, তাই ইনিয়ে বিনিয়ে বলে বসলো, এই শোন না, সারাদিন তো শপিং মল সিনেমা দেখা খাওয়া দাওয়া এসব করেই কেটে গেল, এখন যদি একটু পড়তে না বসি না মা খুব বকবে জানিস। এমনিতেই পুজোর আগে টেস্ট আর পুজোর পরেই সিলেকশন, বোর্ডস আর খুব বেশি দেরি নেই তো। হ্যাঁ
সেই ভালো, তুই বরং পড়াশোনা করতে বস। 9 থেকে 10-এ ওঠার সময় ম্যাথস আর সায়েন্সে যা নাম্বার দিয়েছিলে, সেম কনসিস্টেন্সি থাকলে সায়েন্স পাবি না তো। তখন যে কি করবি, তুই বরং বেটার মন দিয়ে পড়াশোনা কর। আমি রাখি, হ্যাঁ। আসলে কি হয়েছে জানিস, আমি আবার ওই চিট পেপার টেপার নিয়ে পরীক্ষা দিতে পারি না। যতটুকু লিখে আসি ততটুকু নিজের ক্ষমতায় লিখে আসি। আর তার উপরেই এত টাকা খরচা করে ক্লাস টিচারদের বাড়িতে প্রাইভেট টিউশন পড়তে যাই না তো, তাই আগে থেকে কি কোয়েশ্চেন আসবে সেগুলো তো আর জানার উপায় নেই বল। তাই কষ্ট করে পড়াশোনাটাই করতে বসি। রাখি, হ্যাঁ। খুব ভালোই বুঝতে পারলো শতরূপা যে ক্লাস 9-এর অ্যানুয়ালে কম নাম্বার পাওয়ার জন্য সোহিনী এ কথা তাকে কটাক্ষ করে বলল। বেশ কিছুদিন ধরেই সহ্য করছে এই ধরনের অসভ্যতা। এবার একটু কড়াভাবেই জবাব দিতে হবে। ইঙ্গিতটা খুব ভালোভাবেই বুঝতে পারল সোহিনী। কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। পরের দিন সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করলো, এই তোরা সবাই ঠিক আছিস তো? আমার আবার সকাল থেকে স্টমাক আপসেট। তোদের বারবার বললাম ওরা হাইজিন মেনটেন করে কিনা, আই হ্যাড আ ডাউট। তোদের কি অবস্থা? যদিও সবাই সেন্ড করে গেল, কিন্তু কেউই রিপ্লাই করলো না। সবাই আসলে সোহিনীকে এড়িয়ে যেতে চাইছে বুঝতে পারলো শতরূপা। শুধু মান রক্ষা করেই রিপ্লাই করলো শতরূপা, না রে, উই আর অল ওকে। এইভাবেই আস্তে আস্তে সোহিনী আর শতরূপা একে অন্যের থেকে বেশ দূরে চলে গেল। বোর্ড এক্সামের পর ওরা নিজেদের স্কুলেই ভর্তি হলো দুজনে। যদিও শতরূপা ভর্তি হলো আর্টস নিয়ে, আর সোহিনী খুব একটা ভালো নাম্বার না পেলেও টাকা পয়সার জোরে সায়েন্স ঠিকই পেয়ে গিয়েছিল। এখন তো অহংকার এতটাই উঁচু পর্যায়ে পৌঁছেছে যে সায়েন্স নিয়ে নিজেকে খানিকটা অ্যালবার্ট আইনস্টাইনের নাতনি ভেবে ফেলেছে। তাই শুধু সোহিনী নয়, ওর যে সমস্ত বন্ধু বান্ধবীরা আর্টস কিংবা কমার্স নিয়ে ভর্তি হয়েছে তাদের সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছে সোহিনী। অন্য স্কুল থেকে বোর্ড এক্সাম পাশ করে ক্লাস 11-এ ওদের স্কুলে ভর্তি হয়েছে সূর্যদীপ্ত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অবশ্যই লেখাপড়ায় ভালো, ফর্সা, লম্বা, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, গোফের রেখা সবে মাত্র উঁকি মারছে। বেশ পার্সোনালিটি আছে ছেলেটার মধ্যে। বাবা আর্মিতে আছেন, এর আগে পোস্টিং ছিল গুয়াহাটিতে। তাই ছোট থেকে আউট অফ ওয়েস্ট বেঙ্গলে মানুষ হয়েছে ও। ওর মধ্যে একটা অন্যরকম শৃঙ্খলা বোধ রয়েছে। বাবার পোস্টিং এই কাছেই হওয়াতে চন্দননগরে এসে ও ক্লাস 11-এ নতুন স্কুলে ভর্তি হয়ে কিছুদিনের মধ্যেই স্যার ম্যাডামদের প্রিয় হয়ে উঠেছে। আর ঠিক তেমনই মহিলা ক্লাসমেটদের হার্ট থ্রব হয়ে উঠেছে সূর্য। আর এই সূর্যকে নিয়েই শুরু হলো শতরূপা আর সোহিনীর মধ্যে আসল দ্বন্দ্ব। কারণ নিশ্চয়ই সবার কাছে এতক্ষণে পরিষ্কার। কি বুঝতে পারছেন না? বেশ, তাহলে খুলেই বলা যাক। সূর্য বাবাজি পড়াশোনার পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিতেও বেশ চৌখস। তাই অল্প দিনেই স্কুলে জয়েন করার পর সূর্য হয়ে উঠেছে স্কুলের কালচারাল কমিটির অ্যাক্টিভ মেম্বার। তাই ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষার কিছুদিন আগে স্কুলের অ্যানুয়াল ফাংশনের দায়িত্বও অনেক। সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত ডিপার্টমেন্ট থেকে কারা কারা পার্টিসিপেট করবে, কোন কোন পারফরমেন্সে তারা পার্টিসিপেট করবে, সমস্ত কিছু দেখভাল করে কালচারাল কমিটি। ঠিক সেই সময়ই সায়েন্সের সূর্যর কাছাকাছি আসে আর্টসের শতরূপা। তবে সায়েন্স পড়ার সুবাদে সোহিনীর অবশ্য সেই প্রথম থেকেই সূর্যের ওপর একটা নজর ছিলই। হাই শতরূপা, ইউ আর ফ্রম হিউম্যানিটিজ, রাইট? আই থিঙ্ক তোমার পারফরমেন্সটা কমিটি সিলেক্ট করেছে। ও তাই নাকি? থ্যাংক ইউ। এভাবেই কমন রুমে প্রথম কথোপকথন শুরু হয় সূর্য আর শতরূপার। আসলে আমি চাইছিলাম তোমার গানের পারফরমেন্সের সাথে যদি কোনোভাবে আমার রিসাইটেশনটাকে কোল্যাব করা যায়, তাহলে একটা অন্যরকম প্রেজেন্টেশন তৈরি হয়। অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। আরে না না, শিওর, ইটস মাই প্লেজার।
ইলেভেনের সেই প্রথম থেকেই লক্ষ্য করতে থাকা সূর্যের এই হেন প্রস্তাবে কোনোভাবেই নারাজ হতে পারে না শতরূপা। কারণ শতরূপার তো সূর্যকে মনে মনে বেশ ভালোই লাগে, যদিও কখনো কোনোভাবেই কথা বলার চেষ্টা করেনি উপযাচক হয়ে। কারণ প্রথমত শতরূপা কিছুটা রিজার্ভ, আর দ্বিতীয়ত সোহিনীদের মতো এমন অনেকেরই আচার ব্যবহারে সায়েন্সের স্টুডেন্টদের থেকে কোনো এক অজানা কারণে দূরত্ব বাড়িয়ে চলতে স্বচ্ছন্দ বোধ করে ও। কিন্তু আজকে সূর্যের এই প্রস্তাব শুনে নিজের মধ্যে কেমন যেন একটা হারিয়ে গেল শতরূপা। আরে কি হলো, কিছু ভাবছো? কমন রুমের হই হুল্লোড়ে আর নিজের মধ্যে হারিয়ে যাওয়া শতরূপা সূর্যর ডাকে আবার স্বাভাবিক হলো। আমতা আমতা করে বলল, না মানে আসলে কোল্যাব করলে ঠিক কিভাবে ব্যাপারটা এক্সিকিউট করা যাবে সেটা নিয়ে তো একটু কথা বলা দরকার ছিল। বেশ, তো তোমার ছুটি কটায়? আজকে তো লাস্ট ইকোনমিক্স ক্লাসটা নেই, তাই ওই 3টে নাগাদ ছুটি হয়ে যাবে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আফটার দ্য ক্লাস চার্চের সামনে আমরা মিট করি, তারপর না হয় স্ট্যান্ডে বসে ডিসকাস করে নেব যে আমরা ঠিক কিভাবে পারফরমেন্সটা প্ল্যান করতে পারি। আপন মনেই ঘাড় নেড়ে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ক্লাসে চলে গেল শতরূপা। মনের মধ্যে অদ্ভুত একটা গুনগুন মিউজিক বাজছে যেন। কমন রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজার বাঁকটা পেরোনোর আগে ডান হাতে ডান কাঁধে ব্যাগটা সামলেই বাঁ দিক ফিরে পিছন দিকে তাকিয়ে সূর্যকে একবার দেখে নিতে চাইল শতরূপা। কি জানি সূর্য মনে মনে পালাট বলেছিল কিনা। সূর্য দূর থেকে হাত নেড়ে টাটা জানিয়েছিল শতরূপাকে। ব্যাস, সেই শুরু কুছ কুছ হোতা হ্যায়। হাই সূর্য, ডিপার্টমেন্ট চেঞ্জ করলি বুঝি? মানে আর ইউ ক্রেজি? না মানে ওই একটু আগেই দেখছিলাম হিউম্যানিটিসের শতরূপার সাথে। হ্যাঁ, তো উই ডিসকাসড অ্যাবাউট অ্যানুয়াল ফাংশন। বাবা, আসলে এত গায়ে পড়ে ডিসকাশন চলছিল তো, তাই আমি ভাবলাম বোধহয়। শাট আপ সোহিনী, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। সরি, আই ওয়াজ জোকিং। এনিওয়ে, 3টের সময় ফ্রি আছিস? চার্চের সামনে মিট করবি? না, শতরূপার সাথে দেখা করতে হবে। শুধুমাত্র এইটুকু কথা গম্ভীরভাবে বলেই সূর্য কমন রুম ছেড়ে বেরিয়ে গেল। মনে মনে রাগে গড়গড় করতে করতে বেঞ্চের উপরে হাতটা ঠুকে নিজেও সূর্যকে ফলো করে বেরিয়ে এলো কমন রুম ছেড়ে সোহিনী। তারপর সুযোগ বুঝে চার্চের পিছন থেকে সূর্য আর শতরূপার দিকে দূর থেকে লক্ষ্য রাখতে থাকলো সোহিনী। শতরূপার সাইকেলটা স্ট্যান্ডের ফুড জোনে দাঁড় করিয়ে দুজনেই হেঁটে গেল রানীঘাটের দিকে, আর দূর থেকে ওদের পিছু নিল সোহিনী। না, মোটেই ওর এই ব্যাপারটা পছন্দ হচ্ছে না। দূর থেকে দুজনের একসাথে হাঁটার ছবি তুলল বেশ কয়েকটা, আর তারপরেই সেগুলো হোয়াটসঅ্যাপ করে দিল শতরূপার মায়ের নাম্বারে। আন্টি, আই থিঙ্ক তুমি বুঝতে পারছো শতরূপার মার্কস খারাপ আসার কারণটা। তুমি কিন্তু আবার বলো না যে আমি এসব পাঠিয়েছি। জানোই তো আমাকে একদম পছন্দ করে না ইদানিং। সাথে পাঠিয়ে দিল এমনই একটা টেক্সট। বাড়ি ফিরতেই এক দফা গন্ডগোল হলো শতরূপাকে নিয়ে। সেদিন থেকে শতরূপার স্কুল আসা, পড়তে যাওয়া সবকিছুর উপরেই কড়া নিষেধাজ্ঞা চাপল। ঠিক হলো এখন থেকে স্কুলে দিতে আসবে শতরূপার মা নিজেই। শতরূপার মা নিজে স্কুল যাওয়ার আগে ওকে স্কুলে পৌঁছে দেবে, আর স্কুল শেষ করে ফেরার পথে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরবে। আর যে কোনো কোচিংয়ে পড়তে যেতে পারবে না শতরূপা। পরিবর্তে সমস্ত হোম টিউটারদের বাড়িতেই ডেকে পাঠানো হবে। তাছাড়া ইম্পর্ট্যান্ট ক্লাস না থাকলে শতরূপার স্কুলে যাওয়া আর হবে না। এমনকি মোবাইল ব্যবহারেও চাপল রেস্ট্রিকশন। হঠাৎ করেই শতরূপার ছন্দবদ্ধ জীবনটা যেন জোর একটা ব্রেক কষে থেমে গেল। এই পরিস্থিতিতে শতরূপা তো গৃহবন্দী হয়ে পড়লই,
ঠিক তেমনি অদ্ভুতভাবে ছটপট করে উঠল সূর্য। বেশ কয়েকদিন পর পর স্কুলে না দেখতে পেয়ে ডায়াল করলো শতরূপার নাম্বার। হ্যালো, তুই স্কুলে আসছিস না? না, বাড়িতে একটু সমস্যা চলছে। যদি কিছু মনে না করিস আমাকে বলা যায়, মানে আমি যদি তোকে কিছু হেল্প করতে পারি আর কি। সেটা সম্ভব নয় সূর্য। গম্ভীরভাবে এইটুকুই বলে ফোন কেটে দিল শতরূপা। কেমিস্ট্রি কোচিং থেকে বেরিয়ে শতরূপার গলাটা থমথমে শুনে মনটা খারাপ হয়ে গেল সূর্যর। মনে মনে ঠিক করলো শতরূপার বাড়ির সামনের রাস্তাটা দিয়েই আজ বাড়ি ফিরবে। যদি অন্তত একবারের জন্য শতরূপাকে বারান্দায় দেখতে পায়। নিজের মধ্যেই খানিকটা হারিয়ে গিয়েছিল সূর্য। ঘোর কাটল ডান কাঁধে একটা আলতো চাঁটিতে। পিছন ঘুরে দেখল সোহিনী দাঁড়িয়ে। একই কেমিস্ট্রি কোচিংয়ে পড়ে ওরা দুজন। এই, আমি জানতাম তুই আমার জন্য দাঁড়িয়ে থাকবি, চল ফেরা যাক। বেশ উৎফুল্ল শোনালো সোহিনীকে। শতরূপা আর সূর্যের মধ্যে যে দূরত্বটা ও তৈরি করে দিতে পেরেছে, সেই তৃপ্তিটা যেন ওর চোখে মুখে ফুটে উঠছে। এই চল না সূর্য, বলাইদার দোকানে ফিশ ফ্রাই খাই, আমি ট্রিট দেব, প্রমিস। বিরক্ত লাগলো সূর্যর। সরি, আমার একটা অন্য কাজ আছে, প্লিজ এক্সকিউজ মি। এইটুকু বলেই সাইকেলের গিয়ারটা বাড়িয়ে নিয়ে সোহিনীর সামনে থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব চলে গেল সূর্য। শতরূপার বাড়ির গলির ঠিক উল্টো দিকে চায়ের দোকানটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রায় ৩-৪ কাপ চা খেয়ে অপেক্ষা করতে লাগলো সূর্য। যদি একটিবারের জন্য দেখা অন্তত পায় তার। অপেক্ষা অসফল হলো না। মিনিট ১৫ পর কোনো একটা কাজে বারান্দাতে আসতেই শতরূপা লক্ষ্য করল দূরে দাঁড়িয়ে থাকা সূর্যকে। একটা অজানা আনন্দ যেন বুকের মাঝে ১০০০ ভোল্টের আলো জ্বালিয়ে দিচ্ছে। অজান্তেই মুখে একটা হাসির ঝিলিক খেলে গেল, আর ডান হাতটা নাড়িয়ে সূর্যকে ইশারা করল শতরূপা। এভাবেই চলতে থাকলো সবার অলক্ষ্যে সূর্য আর শতরূপার মন দেওয়া নেওয়া। বাধা বিপত্তি, বাবা মার চোখ রাঙানি, হাজার কিছুর উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও কোথাও ভালোবাসায় খামতি পড়ল না। লুকিয়ে চুরিয়ে দেখা করা, একে অন্যের চিন্তায় বিনিদ্র রাত কাটিয়ে দেওয়া, সবকিছুই ওদের প্রেম গভীর থেকে গভীরতর করে তুলল। ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার সময় প্রথম ভ্যালেন্টাইন্স ডে কাটালো দুজন একসাথে। প্রথম গোলাপ, প্রথম গ্রিটিংস আর প্রথম চুমু, সবটাই স্মৃতির পাতায় লেখা হতে থাকলো একে একে। সবার অলক্ষ্যে স্টেশন পেরিয়ে খলিশানি হয়ে নবগ্রামের রাস্তা পেরিয়ে সেই দিল্লি রোড পর্যন্ত সূর্যর সাইকেলে চেপে পরন্ত বিকেলে শতরূপার নিজের মতো করে হারিয়ে যাওয়া ক্রমশই আরো কাছে এনে দিল দুজনকে। সূর্যর ডিওডোরেন্টের গন্ধ, সূর্যর হা করে তাকিয়ে থাকা, বাড়ির বিধি নিষেধে বেশ কিছুদিন দেখা না হওয়া, সবকিছুতেই একটা মন উতাল পাথাল করা ব্যাপার আছে। আর এসবের মধ্যেই ওদিকে আর এক কাণ্ড ঘটালো সোহিনী। সূর্য আর শতরূপার কাছে আসা ওর নজর এড়িয়ে গেল না। অনেক চেষ্টা সত্ত্বেও ওদের দুজনকে কোনোভাবেই আলাদা করতে না পারায় জেদ চেপে গেল মনের মধ্যে। রিফ্লেক্ট হলো ফাইনালের রেজাল্টে। অপ্রত্যাশিতভাবে সোহিনী ফেল করলো ক্লাস 11-এ। সেদিন প্রথম সোহিনীকে চোখ লাল করে স্কুল থেকে বেরিয়ে যেতে দেখেছিল শতরূপা। অস্ফুটেই ডেকে উঠেছিল ওকে, এই সোহিনী দাঁড়া, এই সোহিনী কি হয়েছে তোর? আরে চলে যাচ্ছিস কেন, দাঁড়া। কোনো উত্তর দেয়নি সোহিনী। কানা ঘুষোই জানতে পারল সোহিনী ক্লাস 11 থেকে 12-এ প্রমোটেড হয়নি। এত দিনের বেস্ট ফ্রেন্ড, তাকে হাড়ে হাড়ে চেনে শতরূপা। নিজের হিউম্যানিটির সেকশনে সেকেন্ড হয়েও কোনো রকম উৎফুল্লতা নেই আজ ওর মধ্যে। কোনো ক্রমে ডিপার্টমেন্ট থেকে সূর্যকে ডেকে হির হির করে দৌড়লো স্কুলের সাইকেল গ্যারেজের দিকে।
দুজনেই সাইকেল নিয়ে দ্রুত চলতে লাগলো সোহিনীর বাড়ির দিকে। দুপুরবেলা বাড়িতে কেউ থাকে না সোহিনীর। যে ভয়টা পাচ্ছিল বোধহয় সেটাই হয়ে গেল। জোর ধাক্কাধাক্কি করতেও দরজা খুলল না কোনোভাবেই। ফোনে রিং হয়ে গেল বেশ কিছুবার, কিন্তু তাও ফোন রিসিভ করলো না কিছুতেই। বাবার ডিসপেন্সারি থেকে একটা ঘুমের ওষুধের স্ট্রিপ জল দিয়ে গুলে খেয়ে নিয়েছে শতরূপা। সাথে লিখে গেছে একটা ছোট্ট নোট, আই কুইট। লোকজন ডেকে দরজা ভেঙে প্রথম হসপিটালে অ্যাডমিট করেছিল শতরূপা আর সূর্য। মাইল্ড ঘুমের ওষুধের ঘোর কাটতেই ক্লান্ত চোখে বাবা মা ছাড়াও যে দুটো মুখ সোহিনী দেখতে পেয়েছিল সেটা শুধু শতরূপা আর সূর্য। অঝরে কেঁদে উঠেছিল নিজের ভুল বুঝতে পেরে। প্লিজ শতরূপা, কিছু মনে করিস না, আমি খুব অন্যায় করে ফেলেছি রে। আসলে আমি আন্টিকে মেসেজটা পাঠিয়েছিলাম, প্লিজ কিছু মনে করিস না। সূর্য, শতরূপা, আমাকে ক্ষমা করে দে প্লিজ। কোনো ব্যাপার না সোহিনী, তুই আমার ছোট্টবেলাকার বেস্ট ফ্রেন্ড, আর বন্ধুত্বে এইসব ভুল বোঝাবুঝি হতেই পারে, ডোন্ট ওয়ারি। আর তারপর ব্যাস, হ্যাপি এন্ডিং। সূর্য শতরূপা আপাতত দুজনেই সেটেলড ব্যাঙ্গালোরে। সোহিনী খুঁজে পেয়েছে তার মনের মানুষ স্নিগ্ধজিৎকে। আর এখন শতরূপা সোহিনী শুধু বেস্ট ফ্রেন্ড নয়, সম্পর্কে ওরা দুই যা। স্নিগ্ধজিৎ সূর্যর নিজের দাদা। ভালো থাক ওরা, ভালো থাকুন আপনারা সবাই নিজেদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প ত্রিকোণ প্রেমের গল্প। আজকের গল্পে শতরূপা আর সূর্যর স্কুল জীবনের প্রেম পূর্ণতা পেল। এমন স্কুল জীবনের প্রেমের পূর্ণতা পাওয়ার উদাহরণ আপনার চোখের সামনেও আছে নাকি? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। গত পর্বে শ্রীকান্ত, সঞ্চারী, স্নেহা, এমিলি, ডিগ্রি মাঝি, শিয়াম ইসলাম, হুজ্জাতুল ইসলাম নিশাদ, রাজীব মিশ্রা, ইরফান হাওলাদার সহ আরও অনেকেই সঠিক উত্তর দিয়েছিলেন। চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, সোহিনীর মা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলেন? যেতে যেতে বলে যাই, ভালোবাসার মরশুমের ফেসবুক পেজটা কিন্তু লাইক আর ফলো করে দেবেন। দেখা হচ্ছে, না কথা হচ্ছে পরের মঙ্গলবার ঠিক দুপুর 3:30 নতুন কোনো প্রেমের গল্প নিয়ে।